আচ্ছা, ঘৃণা কি কখনো কাউকে মুক্তি দিয়েছে? দেয়নি। ঘৃণা একটা অদৃশ্য শেকলের মতো, যা প্রথমে তাকেই বেঁধে ফেলে, যে এটাকে মনের গভীরে পুষে রাখে। কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি সেই ঘৃণা এতটাই শক্তিশালী হয় যে মৃত্যুর পরেও তা ফুরিয়ে না যায়? যদি তা একটা জীবন্ত অভিশাপ হয়ে কোনো বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি দেওয়ালে মিশে থাকে আর অপেক্ষা করে নতুন শিকারের জন্য? আজ আমরা এমনই এক অভিশাপের গল্প শুনব, যা শুধু আমাদের ভয় দেখাবে না, বরং জীবনের এক কঠিন সত্যকে আমাদের সামনে তুলে ধরবে। এই গল্প ঘৃণার, এই গল্প প্রতিশোধের, আর এই গল্প সেই অন্তহীন চক্রের, যেখানে একজন ভিকটিমই আবার নতুন করে আরেকজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চলুন, আজ আমরা জাপানের সেই কুখ্যাত বাড়ির দরজায় করা নারী, যার ভেতরে প্রবেশ করা মানেই এক জীবন্ত নরকের অংশ হয়ে যাওয়া। সিনেমার নাম জুওন, দ্য গ্রাজ। গল্পের শুরুতেই আমাদের জুওন বা অভিশাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যখন কোনো মানুষ তীব্র ঘৃণা, কষ্ট আর যন্ত্রণা নিয়ে মারা যায়, তখন তার সেই অতৃপ্ত আত্মা আর জমে থাকা ঘৃণা একটি অভিশাপের জন্ম দেয়। এই অভিশাপটি সেই মৃত ব্যক্তির বাড়িতে বা তার প্রিয় জায়গাগুলোতে আটকে থাকে। এরপর যেই সেই বাড়িতে প্রবেশ করে বা অভিশাপের সংস্পর্শে আসে, তার জীবনও অভিশপ্ত হয়ে যায়। তার এক ভয়ঙ্কর মৃত্যু হয় এবং সেও এই অভিশাপের চক্রের নতুন একটি অংশ হয়ে যোগ দেয়। এভাবেই ঘৃণা থেকে জন্মায় আরও ঘৃণা, মৃত্যু ডেকে আনে আরও মৃত্যু। আমাদের গল্পের কেন্দ্রে রয়েছে রিকা, একজন দয়ালু সমাজকর্মী। তাকে একটা কাজ দেওয়া হয়, তোকুনাগা পরিবারের অসুস্থ বৃদ্ধা সাচির দেখাশোনা করা। রিকা যখন সেই বাড়ির ঠিকানায় পৌঁছায়, তার সামনে ছিল একটা পুরনো, অযত্নে ভরা জাপানি বাড়ি। দরজা খুলতেই তার নাকে আসে এক ধরনের ভ্যাপসা গন্ধ, আর চোখে পড়ে এক এলোমেলো পরিত্যক্ত ঘর। বাড়ির ভেতরে এক ভুতুড়ে নিস্তব্ধতা। রিকা কয়েকবার হ্যালো বলে ডেকেও কারো সাড়া পায় না। ঘরটা দেখতে দেখতে সে এক কোনায় সোফায় বসে থাকা এক বৃদ্ধাকে আবিষ্কার করে। তিনি ছিলেন সাচি, কিন্তু তার চাহনি ছিল শূন্য, যেন তিনি এই পৃথিবীতে থেকেও নেই। রিকা তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু বৃদ্ধা পাথরের মতো চুপ করে থাকেন, কোনো উত্তর দেন না। অসহায় বৃদ্ধাকে দেখে রিকার মায়া হয়। সে ঠিক করে সে নিজেই ঘরটা পরিষ্কার করবে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করার সময় সে একটা পুরনো কোণ ছেঁড়া ছবি খুঁজে পায়। ছবিতে একজন মহিলা, একজন পুরুষ আর একটা ছোট বাচ্চা ছিল। রিকা ছবিটা একপাশে রেখে আবার নিজের কাজে মন দেয়। দোতারায় হঠাৎ করে কিছু আচড়ানোর মতো অদ্ভুত শব্দ পেয়ে রিকা ওপরে যায়। একটা ঘর ভেতর থেকে বন্ধ, অন্য একটা ঘরের আলমারি মোটা টেপ দিয়ে আটকানো। শব্দটা সেখান থেকেই আসছিল। রিকা কৌতূহলী হয়ে টেপটা ছিঁড়ে আলমারির দরজা খোলে আর দেখে ভেতরে একটা মিশমিশে কালো বিড়াল বসে আছে। বিড়ালটিকে দেখে রিকার একটু স্বস্তি পায়, কিন্তু তার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। সে ঘুরে দাঁড়াতেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে সিঁড়ির ওপরের ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা চামড়ার একটা ছোট বাচ্চা ছেলে। তার দুটো চোখ অস্বাভাবিক কালো, আর তার চাহনি ছিল শীতল। ভয়ে রিকার গলা দিয়ে চিৎকার বের হয়। সে কোনো মতে সিঁড়ি দিয়ে প্রায় গড়াতে গড়াতে নিচে নেমে আসে। নিচে এসে সে বৃদ্ধা সাচিকে আবার ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বৃদ্ধা তখনও নির্বাক। রিকা টেবিলে রাখা সেই ছেঁড়া ছবিটি হাতে নেয় আর বুঝতে পারে ছবির বাচ্চা ছেলেটি আর এই ছেলেটি একই, তোশিও। ঠিক তখনই সে দেখে তোশিও সিঁড়ির রেলিং ধরে শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। রিকা সাহস করে তার নাম জিজ্ঞাসা করলে ছেলেটি শান্ত গলায় উত্তর দেয়, তোশিও সাইকি। এই মুহূর্তে বৃদ্ধা সাচি হঠাৎ আপন মনে বিড়বিড় করতে শুরু করেন, আর রিকা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখে। একটি কুচকুচে কালো ছায়ামূর্তি, যা দেখতে একজন মহিলার মতো, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসছে। সেই ছায়াটি বৃদ্ধার দিকে এগোতে থাকে এবং তাকে গ্রাস করে নেয়। এই অসহনীয় দৃশ্য দেখে রিকা ভয়ে জ্ঞান হারায়। এবার গল্পের ফোকাস ঘুরে যায় বাড়ির মালিক তোকুনাগা পরিবারের দিকে। কাতসুয়া, বাড়ির কর্তা, ঘুম থেকে উঠে দেখে তার মা সাচি তখনও উঠেনি। তার স্ত্রী কাজুমি অভিযোগের সুরে বলে, তোমার মা আজকাল দিনে ঘুমায় আর সারা রাত ধরে অদ্ভুত সব কাণ্ড করে। কাতসুয়া অফিসে চলে যাবার পর কাজুমি সোফায় বসে ঝিমোচ্ছিল। হঠাৎ কাপের শব্দে তার ঘুম ভাঙে। সে দেখে সেই কালো বিড়ালটা দৌড়ে দোতলায় চলে যাচ্ছে। বিড়ালটাকে অনুসরণ করে কাজুমি দোতলায় যায় এবং সেই ফ্যাকাশে চেহারার বাচ্চা ছেলে তোশিওকে দেখতে পায়। তার পরিণতি কি হয়েছিল তা দেখানো হয় না। বিকেলে কাজ থেকে ফিরে কাতসুয়া তার স্ত্রীকে দোতলার বেডরুমে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। সে যখন স্ত্রীকে নিয়ে চিন্তিত, তখন তোশিও তার সাথে লুকোচুরি খেলতে শুরু করে। কিছুক্ষণ খেলার পর কাতসুয়ার ওপর সেই বাড়ির অভিশাপ ভর করে। তার চোখ মুখ বদলে যায়। সে তার অজ্ঞান স্ত্রীকে কোলে তুলে চিলে কোঠার দিকে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার বোন হিতোমি বাড়িতে আসে, কিন্তু অভিশপ্ত কাতসুয়া তাকে কোনো এক অজুহাতে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
ভাইয়ের পরিবারের অদ্ভুত আচরণে চিন্তিত হিতমি তার অফিসে ছিল। সে একাকিত্ব বোধ করায় বাথরুমে যায়। হঠাৎ পাশের টয়লেট থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। একটি ছোট পুতুল গড়িয়ে তার পায়ের কাছে আসে। সে যখন বেসিনে হাত ধুচ্ছিল তখন পাশের টয়লেটের দরজাটা খুব ধীরে ধীরে খুলে যায় এবং মেঝেতে এক গোছা কালো চুল সাপের মতো ছড়িয়ে পড়তে থাকে। ভয়ে চিৎকার করে হিতমি দৌড়ে সিকিউরিটি রুমে যায় এবং গার্ডকে সব খুলে বলে। গার্ড তাকে আশ্বস্ত করে উপরে চেক করতে যায়। হিতমি মনিটরে দেখতে থাকে। সে দেখে গার্ডটি বাথরুমের দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে তাকে হিচড়ে ভেতরে টেনে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হিতমি অফিস থেকে দৌড়ে পালায়। নিজের অ্যাপার্টমেন্টে ফিরে লিফটে ওঠার সময় সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। লিফটটি প্রতিটি তলায় থামতে থাকে আর প্রতিটি তলায় সে দেখে সেই ফ্যাকাশে বাচ্চা ছেলেটি তোষিও তার দিকে তাকিয়ে আছে। বাড়িতে ফিরে ভয়ে সে প্রায় পাগল হয়ে যায়। নিজেকে শান্ত করতে সে কম্বলের নিচে ঢুকে টিভি চালিয়ে দেয়, কিন্তু টিভির পর্দায় ভেসে ওঠে এক ভয়ঙ্কর নারীর মুখ। হঠাৎ সে অনুভব করে তার কম্বলটা নিচ থেকে কেউ টানছে এবং এটি ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। ভয়ে ভয়ে সে কম্বল সরাতেই তার মুখের সামনে দেখে কায়াকোর সেই ভয়ঙ্কর ফ্যাকাশে রক্তহীন মুখ। কায়াকো তাকে কম্বলের ভেতরে টেনে নেয় আর হিতমি চিরদিনের জন্য হারিয়ে যায়। গল্প আবার রিকার কাছে ফেরে। রিকার বস হিরোহাশি রিকার কোনো খবর না পেয়ে তাকে খুঁজতে সেই অভিশপ্ত বাড়িতে আসে। সেখানে সে সাচির মৃতদেহ এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় রিকাকে আবিষ্কার করে। সে পুলিশের খবর দেয়। পুলিশ এসে বাড়ি তল্লাশি করার সময় চিলেকোঠায় নিখোঁজ তোকুনাগা দম্পতি কাতসুয়া আর কাজুমির মৃতদেহ খুঁজে পায়। পুলিশ রিকাকে ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে তার নাম তোশিও, কিন্তু পুলিশ জানায় তোকুনাগা দম্পতির কোনো সন্তান ছিল না। এরপর হিতমিকেও নিখোঁজ বলে ঘোষণা করা হয় এবং তার অফিসের গার্ডের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ পুরনো কেস ফাইল ঘেটে জানতে পারে এই বাড়িতে বহু বছর আগে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বাড়ির মালিক তোকেও সায়েকি তার স্ত্রী কায়াকো এবং ছেলে তুশিওকে নৃশংসভাবে হত্যা করেছিল। সেই থেকেই এই বাড়িটি অভিশপ্ত। পুলিশ এই কেসের পুরনো তদন্তকারী অফিসার তোয়ামাকে খুঁজে বের করে। পুলিশ স্টেশনে বসে তোয়ামা একাই সিসিটিভি ফুটেজে সিকিউরিটি গার্ডের মৃত্যুর সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখেন। হঠাৎ মনিটর জুড়ে কায়াকোর কালো ছায়া ছড়িয়ে পড়ে এবং তার ঘৃণায় ভরা চোখ দুটি ভেসে ওঠে, যা দেখে অভিজ্ঞ অফিসার তোয়ামারও আত্মা কেঁপে ওঠে। অনেক বছর কেটে যায়। অফিসার তোয়ামার মেয়ে ইজুমি এখন হাই স্কুলে পড়ে। সে তার বন্ধুদের সাথে মজা করে সেই ভুতুরে বাড়িতে গিয়েছিল, কিন্তু বাড়ির ভেতরে তার অস্বস্তি হওয়ায় সে আগেভাগেই চলে আসে আর তার বাকি 3 বান্ধবী নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে ইজুমি অনুভব করতে থাকে কোনো অশুভ শক্তি তাকে অনুসরণ করছে। ভয়ে সে তার ঘরের জানলাগুলো খবরের কাগজ দিয়ে সেটে দেয়। তার 2 সহপাঠী তার জন্য স্কুলের কিছু ছবি নিয়ে আসে। তারা দেখে ইজুমির আচরণ অস্বাভাবিক। তারা চলে যাওয়ার পর রাস্তায় ছবিগুলো দেখতে গিয়ে চমকে ওঠে। ছবিতে তাদের নিখোঁজ 3 বান্ধবীর চোখগুলো কালো কালি দিয়ে ঢেকে দেওয়া, আর ইজুমির পাশের ছবিতে কায়াকোর ফ্যাকাশে মুখ উকি দিচ্ছে। মাঝরাতে ইজুমি স্বপ্নে তার মৃত বাবাকে দেখতে পায়। ঘুম ভাঙার পর সে দেখে জানলার খবরের কাগজ কেউ ছিঁড়ে ফেলেছে। সেই ছেঁড়া অংশ দিয়ে সে বাইরে তাকাতেই কায়াকোর ভয়ঙ্কর মুখটি দেখতে পায়। ঘরের ভেতরে তার সেই নিখোঁজ 3 বান্ধবী ভূতের মতো ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসে। ইজুমি ভয়ে পেছনে সরতে সরতে আলমারির সাথে ধাক্কা খায়, আর ঠিক তখনই আলমারির ভেতর থেকে একজোড়া ফ্যাকাশে হাত বেরিয়ে এসে তাকে ভেতরে টেনে নেয়। ইজুমির আর্তনাদ সেই অন্ধকার ঘরেই মিলিয়ে যায়। গল্পের শেষে আমরা আবার রিকাকে দেখি যে কোনোভাবে বেঁচে ফিরেছে, কিন্তু তার জীবন স্বাভাবিক নেই। অভিশাপ তার পিছু ছাড়েনি। সে আবার সেই বাড়িতে ফিরে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে। সেখানে সে দেখে কায়াকো সিঁড়ি দিয়ে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে নামছে। ভয়ে যখন রিকা দৌড়ে পালাতে যায়, তখন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে জমে যায়। আয়নার ভেতরের প্রতিবিম্বটা তার নয়, ওটা কায়াকোর, এবং সেই প্রতিবিম্বটি তারই মতো অঙ্গভঙ্গি করছে। রিকা বুঝতে পারে সেও এখন এই অভিশাপের অংশ হয়ে গেছে। একটা ভূতের হাত তার নিজের পোশাকের ভেতর থেকে বেরিয়ে আসে, তারপর মাথা। সে আর রিকা নেই, সে এখন কায়াকো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে কায়াকোর খুনি স্বামী তোকেও সায়েকি। তার মুখে এক শয়তানি হাসি। সে ধীরে ধীরে রিকার দিকে এগোতে থাকে, ঠিক যেভাবে একদিন সে কায়াকোকে হত্যা করেছিল। শেষ দৃশ্যে অন্ধকার চিলেকোঠায় কায়াকোর পচে যাওয়া মৃতদেহটি দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তার নিষ্প্রাণ রক্তাক্ত চোখ দুটি হঠাৎ খুলে যায়, আর সেই চোখে জমে থাকে অনন্ত ঘৃণা আর এক ভয়ঙ্কর জীবন্ত অভিশাপ, জুয়ন।
এই পুরো গল্প জুড়ে আমরা দেখলাম কিভাবে একটি মানুষের তীব্র ঘৃণা এক অন্তহীন অভিশাপের জন্ম দিয়েছে। কায়াকো হয়তো একজন নির্যাতিতা ছিল, কিন্তু তার ঘৃণা তাকে এক দানবে পরিণত করেছে, যে শুধু একের পর এক নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়। এই গল্পের আসল ভয় কোনো ভূত বা প্রেতাত্মা নয়। আসল ভয় হলো মানুষের মনের ভেতরের সেই অন্ধকার, সেই ঘৃণা যা মৃত্যুর পরেও থেকে যায়। এই গল্পটা আমাদের জীবনের একটা বড় সত্যি শিখিয়ে দেয়, কখনো মনের মধ্যে রাগ বা ঘৃণা পুষে রাখতে নেই। কারণ এই অনুভূতিগুলো শুধু আমাদের নিজেদেরই নয়, আমাদের চারপাশের মানুষগুলোর জীবনও বিষাক্ত করে তোলে। ঘৃণা কেবল ঘৃণার জন্ম দেয়, যেভাবে এই সিনেমায় অভিশাপ নতুন অভিশাপের জন্ম দিচ্ছিল। ক্ষমা করা হয়তো কঠিন, কিন্তু ঘৃণাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা তার থেকেও বেশি যন্ত্রণার। যদি এই গল্পের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় এমন গল্পগুলো আমাদের শুধু ভয় দেখায় না, বরং জীবনকে নতুনভাবে দেখতে শেখায়, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এমন আরও অনেক গভীর ও অর্থপূর্ণ গল্পের গভীরে আমরা একসাথে ডুব দিতে পারি। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় অভিশাপ বাইরের কোনো অশুভ শক্তি নয়, বরং আমাদের ভেতরের নেতিবাচকতাই সেই আসল অভিশাপ। ভালো থাকবেন আর ভালোবাসাকে আঁকড়ে ধরবেন, ঘৃণাকে নয়।